ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। এখন অস্থির পোশাক খাত, মিলছে না চাহিদা মতো ক্রয়াদেশ। নির্বাচিত সরকার ক্ষমতায় বসলে রপ্তানিতে জোয়ার আসবে এমন প্রত্যাশা ছিল উদ্যোক্তাদের মধ্যে, কিন্তু 5 মাস পেরিয়ে তাও এখনো অধরা হয়েই আছে। রপ্তানিকারকরা বলছেন বাংলাদেশ নিয়ে বিদেশি ক্রেতাদের অনাস্থা এখনো কাটেনি। সংকট উত্তরণে তাই সরকারের প্রত্যক্ষ নজরদারি চান শিল্প মালিকরা। দর্শক, এসব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামী ব্যাংক টালি খাতায় যে বাংলাদেশ থেকে পোশাক শিল্প হারিয়ে যাচ্ছে কি, আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিজিএমই এর পরিচালক ডক্টর মোহাম্মদ হাসিবউদ্দিন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বিজিএমএ পরিচালক ডক্টর মোহাম্মদ হাসিবউদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা শুরুতে একটু ডক্টর মোহাম্মদ হাসিবউদ্দিন, আপনার কাছে আমরা শুরুতে একটু ফিরতে চাই এবং জানতে চাই আসলে বিএনপি সরকার ক্ষমতায় এসে 5 মাস হয়েছে এবং এখনও অস্থির পোশাক খাত, খুব একটা সুখবর যাচ্ছে তাও কিন্তু আসলে বলা যাচ্ছে না। যেমনটা প্রত্যাশা ছিল তা হয়তো আশানুরূপ নয়। মানে এটা আসলে কিসের পূর্বাভাস, কি মনে হচ্ছে আপনার কাছে? একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনার কাছ থেকে আমরা নিতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের প্ল্যাটফর্ম থেকে আমাকে কথা বলার সুযোগ তৈরি করে দেবার জন্য। আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে আসলে 5 মাস সরকার এসছে, সরকারের সকল ধরনের প্রস্তুতিকে আমি মনে করি যে ব্যবসা বান্ধব। আপনি যদি বাজেটের দিকে তাকান, আপনি যদি অর্থনৈতিক সহযোগিতা যেটা বাংলাদেশ ব্যাংক নানাভাবে ফ্যাক্টরিগুলোকে দেওয়ার চেষ্টা করছে, সমস্ত জিনিসগুলাই কিন্তু আসলে বিজনেসের পক্ষে যায়। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে এখানে দুটি। প্রথমত হচ্ছে আপনারা জানতেন যে 2026 সালে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করবার কথা ছিল। তো এলডিসি যদি বাংলাদেশ গ্রাজুয়েশন করে ফেলতো বা ফেলে, তখন 3 বছর একটা ট্রানজিশন পিরিয়ড থাকে। এখন আমাদের ক্রেতারা মূলত হচ্ছে ইউরোপিয়ান বাজারের। আপনি জানেন যে ভারত 2027 সাল থেকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আন্ডারে বিনা শুল্কে ইউরোপের বাজারে পণ্য রপ্তানি করবে। ইউকে তে তারা বিনা শুল্কে রপ্তানি করতেছে। সো জিএসপি যে সুবিধাটুকু আমাদের ছিল সেটা কিন্তু আমরা অলরেডি উই হ্যাভ কমপ্লিটলি লস্ট ইট। এখন আমরা কারিগরি ত্রুটির কারণে হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে মোহাম্মদ হাসিবউদ্দিনের সাথে। আমরা সংযোগটি পেলে তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, যে কথা বলছিলাম শুরুতে, আসলে পোশাক খাতটা এখন অস্থির হয়ে আছে এবং 24-এর আন্দোলনের পর থেকে যে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, সেটার প্রভাব যে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুপ্রভাবটাই আসলে এই খাতের উপর পড়েছে। সব কিছু মিলিয়ে আসলে যেমনটা আশা করা হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে তেমনটা আসলে মিলেনি। কি মনে হয় আপনার কাছে নেপথ্যের কারণগুলো কি? আমি সরি, আমি আসলে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আমি কি আমার কথাটা কন্টিনিউ করব? আপনার কাছে আমরা একটু পরে ফিরছি। আমরা ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আমাদের প্রশ্নটা ছিল। আপনি কি শুনতে পেয়েছেন আমাকে? জি, আপনাকে শুনতে পেয়েছি। আমার মনে হয় যে ডক্টর হাসিবের বক্তব্যটা শেষ করতে পারলে ভালো হতো, যেহেতু উনি স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাওয়ার চ্যালেঞ্জগুলো বলছিলেন। আবার অবশ্য আমরা তারটা শুনবো। এই মুহূর্তে ইমিডিয়েটলি কিছু কিছু ক্রাইসিস যেগুলো গত 1.5-2 বছর থেকে চলছে, সেখান থেকে কিন্তু আমাদের উত্তরণ ঘটেনি। এর ভিতরে একটা বড় যেটা হয়েছে যে ট্রাম্প ট্যারিফ যেটা আমরা বলে থাকি, সেটার কারণে আমাদের এখান থেকে যে কোনো পণ্য সংগ্রহ বা ক্রয় এটা তুলনামূলকভাবে এখন ব্যয়বহুল। আবার একই সাথে চীনা পণ্য মার্কিন বাজারে এখন অতি উচ্চ মাত্রায় ট্যারিফের সম্মুখীন হবার কারণে অন্য বাজারগুলোতে তারা এখন অনেক কম মূল্যে তারা এগুলো সেল করতে যাচ্ছে এবং সে কারণে ইউরোপের বাজারেও আমাদের এখন এক ধরনের বাড়তি প্রতিযোগিতার মধ্যে পড়তে হচ্ছে। সুতরাং ট্রাম্প ট্যারিফের ইফেক্টটা শুধু মার্কিন বাজারেই না, ট্রাম্পের ইফেক্টটা এখন ইউরোপের বাজারেও পড়ছে, ফলে সেখানেও আমাদের রপ্তানির ক্ষেত্রে বাড়তি প্রেসারে পড়তে হচ্ছে এবং মূল্যস্ফীতিজনিত কারণে মার্কিন বাজারে পণ্য চাহিদাও তুলনামূলকভাবে কম, সেগুলোও তো রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক অনিশ্চয়তা। রাজনৈতিক অনিশ্চয়তাটা অনেকটা কেটে গেছে, ডেফিনেটলি একটা বড় ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা যে কোনো অর্থেই এটা বলতে হবে এবং এটা ব্যবসার জন্য শুরুর জন্য ইতিবাচক। কিন্তু অন্যান্য কিছু অনিশ্চয়তা সেগুলো এখন আমরা কাটাতে পারিনি।
যেমন জ্বালানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা সেটা আমরা পুরোপুরি কাটাতে পারি। একই সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে এই সময়কালে, সেই অনিশ্চয়তাগুলো কিন্তু এখানে প্রভাব ফেলছে। তো সেগুলোও কিন্তু এই সময়কালে আমাদের এখান থেকে অর্ডার নেবার ক্ষেত্রে অনিশ্চয়তা কিন্তু কিছুটা হলেও রয়ে গিয়েছে, যেটার কারণে বায়াররা আমাদের এখান থেকে না নিয়ে হয়তো বিকল্প বাজারগুলোতে নিয়ে থেকে অর্ডার নিচ্ছে। এই সময়কালে কিন্তু ভিয়েতনাম খুব ভালো করছে, এই সময়কালে ক্যাম্বোডিয়া ভালো করছে, পাকিস্তান ভালো করছে। আবার তুলনামূলকভাবে নেতিবাচক প্রবৃদ্ধির ভিতরে চীন রয়েছে, সেটা তো বোঝাই যায় কেন। বাংলাদেশ ছাড়া চীন রয়েছে, টার্কি রয়েছে, তারাও কিন্তু এই সময়কালে তুলনামূলকভাবে কিছুটা নেতিবাচক প্রবৃদ্ধির মধ্যে রয়েছে। তবে পুরো দায়টা আমাদের অভ্যন্তরীণ দায় দেওয়াটি ঠিক হবে না, এর জন্য বহিস্থ দায়টিই বড়। যে বহিস্থ যে ধরনের অনিশ্চয়তাগুলো রয়েছে, সাপ্লাই চেনগুলোতে যে অনিশ্চয়তা রয়েছে, সেই অনিশ্চয়তাগুলোও কিন্তু এই মুহূর্তে আমাদের রপ্তানির ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলছে বলে আমার ধারণা। এবং এটা পুরোটা যে আপনি এখানে রাজনৈতিক সংস্কার হয়ে গেলেই যে একেবারে ব্যবসায়ীরা এখানে চলে আসবে তা আমার কাছে মনে হয় না। কারণ বৈশ্বিক যে ট্যারিফের কারণে, ট্রাম্প ট্যারিফের কারণে যে ধরনের ভোলাটিলিটি তৈরি হয়েছে, সেটার কারণে আপেক্ষিক তুলনামূলকভাবে কিছু কিছু দেশ সুবিধাজনকভাবে, কিছু কিছু দেশ কম সুবিধাপূর্ণ অবস্থায় রয়েছে। সেই প্রভাবটা আগামী বেশ কিছুকাল থাকবে, সেটা দূর করা কষ্টকর। নিশ্চয় আপনি থাকুন আমাদের সাথে। আমরা আবার একটু ডক্টর মোহাম্মদ হাসিবউদ্দিনের কাছে ফিরতে চাই। যে কথা আপনি বলছিলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছিলেন, সেই সাথে আমরা খন্দকার গোলাম মোয়াজ্জেম সাপ্লাই চেনের অনিশ্চয়তার কথা তুলে ধরেছেন, ট্যারিফের কথা তুলে ধরেছেন। আসলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসলেও, স্থিতিশীল হলেও যে পোশাক খাতের এই খাতের মধ্যে যে একটা সুস্থির ভাব আসবে, সেটি কিন্তু আসলে একদম কনফিডেন্টলি বলা যাচ্ছে না। আর কি কারণগুলো আছে, আপনি যেখান থেকে বলছিলেন সেই জায়গা থেকে আমরা একটু শুরু করতে চাই। ধন্যবাদ। আমি ডক্টর মোয়াজ্জেম যে কথাগুলো বলছিলেন, আমি তার সঙ্গে তাল মিলিয়ে বলতে চাই যে আসলে ভিয়েতনামের ব্যবসা বাড়বে। ভিয়েতনামের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বিশেষ ব্যবস্থাপনার এগ্রিমেন্ট রয়েছে। সো ওরা আসলে কাইন্ড অফ নন ট্যারিফ একটা প্রসেসের মধ্যে আছে। বাংলাদেশের জন্য একটা অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল যে বাংলাদেশ যদি এলডিসি গ্র্যাজুয়েশন করতো, তাহলে বাংলাদেশের প্রোডাক্টের উপরে বাংলাদেশ কমপ্লিটলি কম্পিটিটিভনেস হারাইতো। ফলশ্রুতিতে অনেকগুলো ব্র্যান্ড ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ নেবার জন্য তারা বাংলাদেশ থেকে ব্যবসাকে পার্শ্ববর্তী দেশে বা অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে। ভিয়েতনামও ওয়ান অফ দি বেনিফিশিয়ারি, ভারতও বেনিফিশিয়ারি। এটি যেরকম একটি বড় চ্যালেঞ্জ, যার ফলে সাময়িকভাবে আমরা কিছু বিজনেস হারিয়েছি, ওগুলোকে ফিরিয়ে আনবার জন্য আমাদেরকে সময় দিতে হবে। ডক্টর মোয়াজ্জেমের আমরা মনে হয় সংযোগটা আবারও হারিয়েছি। চেষ্টা করবো পরবর্তীতে ওনার সাথে যুক্ত হচ্ছেন। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম যে কথা বলছিলেন, আসলে যে সাপ্লাই চেনের অনিশ্চয়তা এবং রাজনৈতিক সংস্কার বা সংস্কৃতিতে পরিবর্তন আসলে যে আসলে আস্থা ফেরানো যাবে তাও কিন্তু না। কিন্তু এখানে সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে বিদেশি ক্রেতাদের আস্থাটা ফেরানো। যে যাই বলুক, যত কিছুই হোক, তাদের আস্থা ফেরানোটা আসলে সর্বাগ্রে, এবং এটা একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে। আসলে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায়, নতুন সরকারের 5 মাসের ক্ষমতার প্রেক্ষাপট বলি বা জিওপলিটিক্যাল প্রেক্ষাপট বিবেচনায় বলি, সবকিছু মিলে আসলে কতটা চ্যালেঞ্জের মুখে আছে এই বিদেশি ক্রেতাদের আস্থা ফেরানোটা? আমার ধারণা যে বিদেশি ক্রেতাদের এক ধরনের আস্থা সবসময় আমাদের এখানে ছিল, এবং সেটা যে একেবারে আস্থা চলে যাবে সেটা আসলে বলার কারণ নেই। এই কারণে যে আমাদের মতো এত বাল্ক স্কেল সাপ্লায়ার বিশ্বে খুব কম। আমরা যে ধরনের পণ্যগুলো, আমাদের মধ্যে 5টি পণ্যই আমাদের টোটাল এক্সপোর্টের প্রায় 67 to 68%, মানে 2/3 আমরা মাত্র 4-5টি পণ্য দিয়ে করি। এবং এত বাল্ক স্কেলে সাপ্লাই দেবার মতো বিক্রেতা চীন ছাড়া খুব কমই আছে। ফলে এই সমস্ত ক্রেতারা আমাদের এখানে আছেন এবং এরা আগামী দিনগুলোতেও এরা থাকবেন। অন্যান্য দেশগুলো যে সুবিধা পাচ্ছে সেটা হচ্ছে তাদের পণ্যের ক্ষেত্রে ভিয়েতনামের যত ধরনের পণ্য রপ্তানি করতে পারে, গার্মেন্টসের কথাই যদি বলি, আমরা তার সিকিভাগও আমাদের পণ্যের ডাইভার্সিটি নেই আমাদের সেখানে। এখন যেটা নতুনভাবে আসার উদ্বেগের এবং আসার, সেটা হচ্ছে ক্যাম্বোডিয়া বরঞ্চ তার পণ্য বাস্কেটকে ধীরে ধীরে ডাইভার্সিফাই করে যাচ্ছে, কিন্তু আমরা এখনও আমাদের আগের বাস্কেটটাতে রয়ে গিয়েছি। আমাদের মনে হয় উদ্যোক্তাদেরও প্রয়োজন আছে চিন্তা করার যে তারা তাদের এই একই পণ্য বাস্কেটেই থাকবেন কিনা।
বড় কিছু কিছু উদ্যোক্তা ইতিমধ্যেই তারা তাদের নন কটনে যাচ্ছেন, হাই এন্ড পণ্য করছেন, মিডিয়াম এন্ড পণ্য করছেন, কিন্তু সীমিত আকারে। কিন্তু বড় আকারে যে আমাদের এখানে বাল্ক স্কেল সাপ্লাই দেওয়া, মানে মিডিয়াম বা লার্জ হাই এন্ড প্রোডাক্টগুলো দেওয়া বা সেই ধরনের বায়ারদেরকে বাংলাদেশে অ্যাট্রাক্ট করা, সেই কনফিডেন্সটুকু আমাদের দেশে এখনও তৈরি হয়নি। এখনও আমাদের একটা লেভেল হলো যে আমরা বাল্ক স্কেল লো এন্ড বাল্ক স্কেল প্রোডাক্টের সাপ্লায়ার। আমরা এই ইমেজ সংকটটাও কিন্তু রয়েছে, যেটা থেকে আমাদের বের হওয়ার জন্য বড় উদ্যোক্তারা আছেন, কিন্তু সামগ্রিকভাবে যে এক ধরনের উদ্যোগ থাকা দরকার সেটা কিন্তু আমাদের এখানে নেই। ফলে আমরা এখনও সুবিধা খুঁজছি হলো গ্র্যাজুয়েশন যাতে আরও একটু ডেফার করে, সেখান থেকে আমরা যাতে শুল্কের সুবিধাটা যাতে আরও কিছুদিন কন্টিনিউ করতে পারি, এর ভিতরে আমরা সুবিধা খুঁজছি। কিন্তু মনে রাখা দরকার যে অন্য দেশগুলো যারা কিন্তু এর ভিতরে ডেভেলপ কান্ট্রি হিসেবে যারা শুল্ক দিচ্ছে, তারাও কিন্তু আমাদের থেকে ভালো করছে। ইউরোপের বাজারগুলোতে শুল্ক দিয়েই ভালো করছে তারা, এবং সেটা তারা এই কারণেই করছে যে তারা তাদের পণ্য বাস্কেটে সেই ধরনের পণ্য নিয়ে আসছে, তাদের কস্ট অফ প্রোডাকশানে তারা সেই জায়গাটাকে অ্যাডজাস্ট করছে, এবং সেইভাবে তারা তাদের হাই এন্ড মার্কেটের বায়ারদেরকে তারা সেখানে অ্যাট্রাক্ট করতে পারছে। আমরা কিন্তু সেই জায়গাটায় পারছি না, এবং আমরা এখনও আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ খুঁজছি হলো যাতে আমাদের ট্যারিফ যাতে শূন্যতেই থাকে, আমরা যে ট্যারিফ দিয়ে যাতে আমরা আমাদের কস্ট কমিয়ে রাখতে পারবো, ওই স্ট্র্যাটেজি কিন্তু আমরা এখনও সামগ্রিকভাবে এই খাতে নেওয়া হচ্ছে না। বড়রা নিচ্ছেন কিন্তু সকলে নিচ্ছেন না। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর হাসিব আপনার কাছে আমরা একটু ফিরবো, কিন্তু তার আগে ডক্টর গোলাম মোয়াজ্জেম যে কথাগুলো বলেছে, ডক্টর মোয়াজ্জেমের কথাগুলো নিশ্চয়ই আপনি শুনেছেন, সেই নিরিখে আপনার পর্যবেক্ষণটা আমরা একটু জানতে দেবো। তবে একটা ছোট্ট বিরতি আছে, সেই বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে আমরা ফিরছি। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতে। আমরা বিরতির পর ডক্টর মোহাম্মদ হাসিবুদ্দিন আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আসলে কারিগরি ত্রুটির কারণে আপনার বক্তব্যটি পুরোটা শুনতে পারিনি আমরা। আপনি যে কথা বলতে চাইছিলেন সেখান থেকে আমরা একটু শুরু করতে চাই। আসলে আমি ধন্যবাদ। যে কথাটি বলার চেষ্টা করছিলাম বারবার, যে এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে আমাদের অনেক ক্রেতারা তাদের অর্ডারগুলো ভিয়েতনাম এবং ভারতে সরিয়ে নিয়েছে। এইটি একটি দিক। মধ্যপ্রাচ্যের ক্রাইসিস এবং ওভারঅল গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসের কারণে আমাদের বাজার আসলে ছোট হয়ে গিয়েছে, যার ফলে ক্রেতারা তাদের প্রোডাক্ট ইউরোপের বাজারে বা আমেরিকার বাজারে কাপড় বা পোশাক সেভাবে কিনছে না, যার ফলে বাজারটাই ছোট হয়ে এসছে। ডক্টর মোয়াজ্জেম যেটা বলছিলেন যে আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যেতে পারিনি, আসলে হয়েছে কি যে ভিয়েতনামের ফ্যাক্টরি বা কাম্বোডিয়ার ফ্যাক্টরিগুলো সাধারণত চীন বা চীনের যারা নাগরিক তারা এই ফ্যাক্টরিগুলোর মালিক। সাপ্লাই চেইন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ওরা ওই জিনিসটাকে খুব ইজিলি ট্রান্সফর্ম করে ওখানে নিতে পেরেছে, যেই জায়গাগুলোতে আমাদের আসলে কাজ করবার যথেষ্ট সুযোগ রয়েছে, এবং বাংলাদেশের নানাবিধ উদ্যোক্তারা এগুলো নিয়ে কাজ করছে। তো আপনি যখন একটা ট্রানজিশনে থাকবেন, আপনার একটা ব্রিদিং স্পেস কিন্তু দরকার আছে। সো 3 বছরের জন্য যে এলডিসি গ্র্যাজুয়েশনটা ডেফার হলে, এইটা আমাদেরকে বর্ধিত এবং পরিবর্তিত বাজার তৈরি করবার ক্ষেত্রে একটা সহযোগিতা রাখবে। আমরা আমাদের প্রোডাক্ট বাস্কেটে ডাইভার্সিফিকেশন নিয়ে আসতে পারবো। আরেকটি দিক বিবেচনার ব্যাপার হচ্ছে কি জানেন, যে কোনো ব্র্যান্ড সাধারণত তার প্রোডাক্ট পোর্টফোলিওতে সাপ্লাই চেইনে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জেস নিয়ে আসতে চায় না, যতক্ষণ পর্যন্ত ওইখানে কোনো ডিসরাপশন না থাকে। এখন বাজার যখন ছোট হয়ে যায়, তখন কিন্তু সমস্ত জায়গারই ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারাররা ক্যাপাসিটি ইউটিলাইজেশনের ক্রাইসিসে ভোগে। তো আমরা আসলে একটা বৈশ্বিক চ্যালেঞ্জ সময় পার করতেছি। এই সময় গভর্নমেন্ট যেই ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে, আমরা মনে করি যে আমরা ক্রমান্বয়ে ঘুরে দাঁড়াতে পারবো। ইটস নট দ্যাট যে ওভারনাইট একটা বড় কোনো পরিবর্তন চলে আসবে, কিন্তু আমি যে দুইটা ক্রাইসিসের কথা বললাম এবং প্রথমে যে গভর্নমেন্টের সহযোগিতার কথাটি এসেছিল, এই সহযোগিতা যদি কন্টিনিউ করে, এই চ্যালেঞ্জগুলো থেকে সময়ের সাথে সাথে আমরা বেরিয়ে আসতে পারবো বলে আমি মনে করি। নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই আসলে, কারণ আরএনজি সেক্টরের উপর আমাদের দেশের ইকোনমিটা অনেকটা ডিপেন্ড করে। ডক্টর মোয়াজ্জেম, সবশেষ আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন যে আসলে পণ্যের ডাইভার্সিফিকেশনের কথা বলছিলেন, আসলে এটি কোনো বিকল্প নেই, পণ্যের বৈচিত্র্য আনার আসলে কোনো বিকল্প নেই, দুটির উপরে নির্ভর থাকার সুযোগ নেই। সেই জায়গায় আসলে আমাদের চ্যালেঞ্জগুলো কি, কেন আমরা সেই জায়গায় এখনো যেতে পারিনি?
আমাদের সংক্ষেপে। উদ্যোক্তাদের অতি সন্তুষ্টি, আমাদের উদ্যোক্তারা খুব সন্তুষ্টি বোধ করেন, তারা যে পণ্য উৎপাদন করেন সেগুলোই তারা পণ্য উৎপাদন করতে চান বছরের পর বছর। ফলে সেই জায়গায় তাদের এখানে যে নতুন পণ্যে যাবার যে চেষ্টা, যেমন আমরা কটনে খুব এক্সপার্ট, কিন্তু আমরা নন কটনে আমরা খুব বেশি যেতে চাই না। ফলে গ্লোবালি যে নন কটনের বিশাল বাজার রয়েছে, সিনথেটিক পলিস্টার নন মনমেড ফাইবারের যে বাজারগুলো রয়েছে, সেই জায়গায় আমাদের আগ্রহ কম, উৎসাহ কম। কিছু বড় উদ্যোক্তা যাচ্ছেন, কিন্তু সে বড়ভাবে যাচ্ছেন। ফলে নন কটনের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এগুলোর যে ফেব্রিক ইয়ার্ন, সেগুলো কিন্তু আমাদের এখানে বেস গড়ে ওঠেনি সেই অর্থে। ফলে আমদানি করে এই জায়গাটাতে আমরা হয়তো ধরে রাখার চেষ্টা করছি, এটি একটি দিক। দ্বিতীয় দিক হলো যে আমাদের এই জায়গাতে বিদেশি বিনিয়োগকে আমরা খুব বেশি উৎসাহিত করিনি। এটা ঠিক যে আমাদের দেশি উদ্যোক্তারা এখানে একটা ভালো কাজ যোগ্যতা দেখিয়েছেন, এটা একটা ভালো দিক, কিন্তু এখন সময় এসছে বিদেশি বিনিয়োগকে ওয়েলকাম করা। কিন্তু আমরা এখনও গার্মেন্টসের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকে নেতিবাচকভাবে দেখি। আমার মনে হয় যে এখানে আস্তে আস্তে বিদেশি বিনিয়োগের আগমন দরকার আছে, যারা কিনা একই সাথে টেকনোলজি, নো হাউ, মার্কেট নিয়ে আসতে পারবে, যেটা এক্ষুনি অন্য বাজারের সুবিধা হিসেবে ডক্টর হাসিব বললেন সেই সুবিধাটা এখন বাংলাদেশে আসার সময় এসছে। যে চাইনিজ বিনিয়োগকারী, ভিয়েতনাম বা ক্যাম্বোডিয়া বা হংকংয়ের বিনিয়োগকারীদেরকে আমাদের এখানে আরও বেশি ওয়েলকাম করা দরকার, যাতে তারা পণ্য এবং অন্যান্য ধরনের সুবিধা নিয়ে এখানে আসতে পারেন। সেটা আমাদের এখানে প্রয়োজন রয়েছে। এবং সর্বশেষ যেটা আমি বলবো সেটা হলো যে আমাদের আসলে স্বল্পোন্নত দেশের বাজার সুবিধার মানসিকতা থেকে বেরিয়ে এসে কিভাবে আমরা কস্ট কম্পিটিটিভ, আমরা কিভাবে ইফিসিয়েন্সি লেড আরও কিভাবে নতুন নতুন পণ্যে গিয়ে হাই মার্জিনের মার্কেটে ইন করতে পারি, সেরকম ধরনের একটা স্ট্রাকচারে যাওয়া। এবং সেটার জন্য এই বাল্ক স্কেল বড় আকারের ইন্ডাস্ট্রির কাঠামো থেকে ধীরে ধীরে মাঝারি বা ছোট আকারের হাই এন্ড পণ্য উৎপাদন করা, যেখানে অল্প পণ্য উৎপাদন করে বেশি রিটার্ন আসবে, ওইরকম ইন্ডাস্ট্রির স্ট্রাকচারে ধীরে ধীরে আমাদের শিফট করবার প্রয়োজন পড়বে আগামী দিনে। আমাদের যদি নিশ্চয়ই সবশেষ প্রসঙ্গ যেটি তুলছে, এটি নিশ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অত্যন্ত অসংখ্য ধন্যবাদ ডক্টর হাসিব, ডক্টর মোয়াজ্জেম, আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিক হাতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, সে সাথে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিক হাত, আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।